দুর্নীতির আখড়া পশ্চিমাঞ্চল রেলওয়ে, পরিচ্ছন্নতা উপকরণ কিনতে বিল 21 লাখ টাকা। অস্তিত্বহীন ঠিকাদার আর বিপুল অর্থ লোপাটের প্রমাণ অডিটে। একটা রেট বললাম না, 50,000 উপরে তো যাবে না। 650 টাকা টোনার 5,000, 6,000, 7,000, 8,000 আছে। 6,000 টাকা দিয়ে কিনে হয়েছে, এটা মার্কেট প্রাইস 800 টাকা। আপনার কেমন লাগবে তখন? তখন এই যে আপনার পাশের প্রিন্টারটাই। জি জি জি। বিশ্ব বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ধ্বংসের আগে সঠিক পথ ধরার আহ্বান। It's a choice. It's not somebody beating on your head to do things differently. Nobody is beating on anybody's head. কঠিন পরিবেশেও অর্থনৈতিক সংস্কারে আন্তরিক সরকার। ঝুঁকি আছে নির্বাচনের আগের রাজনৈতিক অনিশ্চয়তা ঘিরে। বাংলাদেশ নিয়ে IMF-এর নতুন প্রতিবেদন। ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী চালের বাজার। সপ্তাহের ব্যবধানে হিলিতেই বেড়েছে কেজি প্রতি 4 থেকে 5 টাকা। হারিয়ে যাচ্ছে বিল আর হাওরের মাছ, আগুনের হলকা ইলিশ। বাজারে যত মাছ অধিকাংশই চাষের, সময় অনুযায়ী যে দাম নিয়ন্ত্রণ করা দরকার। একমাত্র চাহিদা পাঙ্গাস, তেলাপিয়া, কই মাছ ও 3-4 জাত মাছ বর্তমানে বাজার চলে। বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান রিজভীর। বললেন, সরকারি বিভাগে নৈরাজ্যকারীরা দলের কেউই নয়। অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সিঙ্গাপুরগামী বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ। সুস্থ আছেন 1.5 শতাধিক যাত্রী ও ক্রু সহ সবাই। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। রেলওয়ে পশ্চিমাঞ্চলের নিত্য জরুরি কেনাকাটায় বড় ধরনের অনিয়ম হয়েছে। কনজারভেন্সি গুডস নামে পরিচিত এসব পণ্য কিনতে কোনো ক্ষেত্রে দাম দেখানো হয়েছে 6 থেকে 7 গুণ পর্যন্ত। টয়লেট ক্লিনার সহ পরিচ্ছন্নতা উপকরণ কিনে রেল পশ্চিমাঞ্চল বিল করেছে 21 লাখ টাকা। ট্রেন ধোয়ার ব্রাশ, ডিটারজেন্ট, ন্যাকড়া কিনতে খরচ দেখানো হয়েছে 8,82,000 টাকা। আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। সরেজমিন ঘুরে দেখা গেছে, যে ঠিকানা থেকে ঠিকাদার মাল সরবরাহ করেছেন বলে উল্লেখ করা হয়েছে সেখানে ওই প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই। ইসমাইল হোসেন জনি ও তারেক মাহমুদ রাসেলের ক্যামেরায় আকলাকুসসাফার অনুসন্ধান। রাজশাহী রেলওয়ে স্টেশনে চলছে ট্রেন ধোয়ার কাজ। শুনতে অবাক লাগবে, এই ডিটারজেন্ট, ব্রাশ আর ন্যাকড়া 4,82,000 টাকায় কিনেছে রেল। আলাদা একটি টেন্ডারে কনজারভেন্সি গুডস নামে কেনা হয় টয়লেট ক্লিনার, মপ সহ 6টি আইটেম। এক্ষেত্রে বিল করা হয়েছে 20,95,000 টাকা। কোনোটির দাম বেশি দেখানো হয়েছে 5 গুণ পর্যন্ত। বছরের শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠান সারোয়ার এন্টারপ্রাইজকে প্রত্যয়নও দিয়েছে রেলওয়ে। ঠিকানা ধরে রাজশাহীর RDA মার্কেটের ওই 50 নম্বর দোকানের খোঁজে টিম যমুনা। ঠিকানা এসে দেখা যাচ্ছে এটি একটি মশলার দোকান এবং বেশ 4-5 বছর ধরেই এখানে মশলা বিক্রি। এটা কি পাইকারি? এটা তো 20 বছর থেকে গুডাউন ফেরে আছে। এই লোক তো নাই, এই লোক তো মুরব্বী মারা গেছে বহুদিন আগে, উনি তো ভাড়া নিছে। এটা তো ওনার গুডাউন। এই দোকানের ঠিকানা দিয়ে তো রেলের মাল সাপ্লাই হয়েছে। বলতে চাচ্ছি না যে আমি এখন যদি অডিট এসে আপনার কাছে খবর নেয়, আমি বলতে পারবো না। আমি তো দোকান ভাড়া নিয়েছি, এটা আর এই ধরনের মাল তাই দোকান বিক্রি হয় না কোনোদিন। আমরা মশলা ব্যবসা আজীবন মশলা খেলে। অস্তিত্ব খুঁজে না পাওয়া আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান আবিদ ট্রেডার্স। প্রত্যয়ন অনুযায়ী রেলকে স্টিল রেক সরবরাহ করেছিল তারা, যেখান থেকে বানানো হয় সেই মার্কেটেই যাচাই করতে চাই আমরা। ওই যে আপনাকে একটা রেট বললাম না, 50,000 উপরে তো যাবে না। দুইটা 6,30,000 টাকা হয়।
এত টাকা কিভাবে হবে? এই যে এরকম এটা 4 মিলি আর একটা আছে 5 মিলি অ্যাঙ্গেল, তাও তো আপনার 35। এই যে আবিদ ট্রেডার্স আপনাদের এই মার্কেটের ঠিকানা দিয়ে এই কাজ করে রেলের থেকে এই টাকাগুলো উঠে নিচ্ছে। আবেদ ট্রেডার্সকে তো চিন্তা করলাম না, এই মার্কেটে আবেদ ট্রেডার্স কে আছে? আবিদ ট্রেডার্সও নাই এই মার্কেটে, তাহলে কারা করলো এই কাজ? এই টোনারের বাজার মূল্য আপনি আমি কিনতে গেলে 600 থেকে 800 টাকা ম্যাক্সিমাম, আর সেখানে এক একটি টোনার বাংলাদেশ রেলওয়ের কিনতে লাগে 5190 টাকা। এ কী করে সম্ভব? এর মধ্যে আছে ভ্যাট, ট্যাক্স আর ঠিকাদারের কমিশন। অনলাইনে যাচাই করেও দেখা যায় দাম বেশি দেখানো হয়েছে কয়েক গুণ। 600 টাকা জিনিস নিয়ে যাচ্ছে, 450 টাকা 550 টাকা আমরা দিচ্ছি। তারপরে ওদের যেটা সেটা ওরা আর ওদের ইয়াতে জানে, কারণ আমরা জানি যে এই 650 টাকা টোনার 5000, 6000, 7000, 8000 কাছে। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপকের রুমেও আছে এমনই একটি প্রিন্টার। 6000 টাকা দিয়ে কিনে হয়েছে, এটা মার্কেট প্রাইস 800 টাকা। আপনার কেমন লাগবে তখন? তখন এই যে আপনার পাশের প্রিন্টারটাই, জি জি জি, এটাই হয়েছে রেলে 500 টাকা জিনিস হয়তো ট্যাক্স ভ্যাট ইয়াতে দিয়ে ম্যাক্সিমাম কত 800 টাকা হতে পারে, 900 টাকা হতে পারে ম্যাক্সিমাম। হ্যাঁ, ইট ডাজ নট মিন ইট উইল গো টু আপ টু 5000। জিএম এর রুমেই ছিলেন সরঞ্জাম নিয়ন্ত্রক রাশেদ ইবনে আকবর। তিনি উল্টো সাফাই গাইলেন ঠিকাদারদের। যেটা অরিজিনাল আপনি এসে সার্চ দিয়ে দেখেন ওই 5000 টাকাই দাম। আমার কথাটা বুঝছেন? এখন তো অনেকে বলবে, কিন্তু এখন অনেকে বলবে যে আমি অনেক কম দামে করি, তখন তারা করে নিয়েছে। বেশি দামে পরিচ্ছন্নতা উপকরণ আর স্টিল রেক সরবরাহ করা দুই ঠিকাদারি প্রতিষ্ঠান SM এন্টারপ্রাইজ ও আবিদ ট্রেডার্সের মালিক আবার একই ব্যক্তি, নাম পলাশ। পলাশ ভদ্রলোককে চিনি না? চিনি। সে কত বছর ধরে কাজ করে? অনেক বছর, 6-7 বছর তো আছেই। আমি একই ব্যক্তি, সে দুই জায়গায় দুই ঠিকানা দিয়েছে এবং আপনার পাশের রুমে তার বাবা বসে আছেন। প্রতিষ্ঠানের ঠিকানা দেয়া স্টেশনের পাশে শেরওয়েল কলোনি, সেখানে নেই প্রতিষ্ঠানের অস্তিত্ব। খোঁজ খবর করে সাক্ষাৎ পাওয়া গেল পলাশের বাবা আর ম্যানেজারের। তো এটা তো বিল হয়ে গেছে অলরেডি, চেক হয়ে গেছে, কিন্তু এই কাজ আমরা করিনি। দোকান অথবা ঠিকানা আছে কিনা লাইসেন্সের এগেইনস্টে? লাইসেন্সের এগেনস্টে না, বাসার ঠিকানাটাই ঠিকানা। এটা আমি সাপ্লাই দিয়েছিলাম হুইল পাউডার 73 কেজি, 188 টাকা আমার দেওয়া রেট আর কি, ঠিকাদারি। সম্প্রতি প্রকাশ হওয়া অডিট প্রতিবেদনে বলা হয় 2020-21 অর্থ বছরে 3000 টাকার সিসি ক্যামেরা কেনা হয় 22,500 টাকায়, 1200 টাকার পানির ফিল্টারের রিপ্লেসমেন্ট কিট কেনা হয় 3500 করে, 61,000 টাকার ফটোকপি মেশিন কেনা হয় 1,44,980 টাকা দিয়ে, 55,000 টাকার প্রজেক্টর কেনা হয় 99,500 টাকায়, 91,000 টাকার এসি 1,85,000 টাকা, আর 28,000 টাকার স্ক্যানার মেশিন কেনা হয় 37,000-এ। এখনকার মার্কেট প্রাইস হচ্ছে 850 টাকা। প্রশ্নের উত্তর দিতে গিয়ে উল্টো অডিটেরই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন পশ্চিম রেলের কর্মকর্তারা। 6500 এইটাই যদি আপনার ধরেন ডুপ্লিকেট কেনেন, আপনি যেটা বলতেছেন বাজারে 800-1000 টাকা পাবেন। তাহলে অডিট কি তাহলে ওই যে ডুপ্লিকেট টাকা ধরছে? ধরতে পারে। ওরা অনেক সময় কি করে ওই তাৎক্ষণিকভাবে বাজারে যায়, তো এখন কোথায় অরিজিনাল পাওয়া যায় কোথায় ডুপ্লিকেট তাদের হয়তো নলেজও থাকে না। ওদের কাজটা হচ্ছে এই যে একটা ডিপার্টমেন্টকে প্রেশারে ফেলা দেওয়া, যেন আমরা প্রেশারে ফেলে সঠিক কাজটা করি। ওই এক বছরই চাহিদার বাইরে 1,28,90,000 টাকার অতিরিক্ত মালামাল কেনা হয়, যা উল্লেখ করা হয়েছে অডিট রিপোর্টে। এমনকি আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি নিরীক্ষা দল। বাজার মূল্যের চাইতে কয়েক গুণ বেশি দামে পণ্য কেনা রেলের জন্য নতুন কিছু নয়। প্রতি বছরই এই ধরনের কেনাকাটা হয়, কোনোটা অডিটে ধরা পড়ে, কোনোটা ধরাই পড়ে না। আর যেসব অডিটে ধরা পড়ে সেগুলোরও কোনো দৃষ্টান্তমূলক সাজাও হয় না, যে জন্য নজিরও সৃষ্টি হয় না। এই কেনাকাটার দুর্নীতি এগুলো বন্ধ করার জন্য দরকার পদ্ধতিগত সংস্কার, নিশ্চিত করা স্বচ্ছতা ও জবাবদিহিতা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, রাজশাহী। সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্মিলন। বিগত সরকারের আপত্তি ছিল এই দিবস পালনে। 5 আগস্টের পর প্রথম এই দিবস পালন করতে পারল বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিন ব্যাপী 15তম সোশ্যাল বিজনেস ডের আয়োজন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনের পর এসব কথা বলেন তিনি। এ সময় তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায়। এবছরের প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা
স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের সবচেয়ে কার্যকর পথ হল সামাজিক ব্যবসা। বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এই আয়োজন। Time to go through the healthcare issues that we are trying to struggle, addressing not for Bangladesh. Today we see is for the whole world. No country successfully has resolved that issue, healthcare for everybody. So that's a challenging area that we have to tackle, and we can tackle. And this will be something that you'll be detailing out in the sessions. I'm sure we'll be talking about it. কঠিন ও চ্যালেঞ্জিং পরিবেশেও অর্থনৈতিক সংস্কার নিয়ে আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন বেশি জরুরি। তবে ঝুঁকি আছে নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে, এমন মন্তব্য মিলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর রিপোর্টে। রাতে বাংলাদেশের ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড় নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু ও রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে IMF। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিগেল ক্লার্কের মন্তব্য, সরকারি অর্থ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে হবে, বাড়াতে হবে ব্যয়ের দক্ষতা, তাহলেই নতুন বাজেট বাস্তবায়ন সহজ হবে। দ্রুত আইন কার্যকর করে ধারাবাহিকভাবে শৃঙ্খলা ফেরাতে হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। IMF মনে করে উচ্চ মধ্যম আয়ের দেশ হতে চাইলে বাংলাদেশের টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। পাশাপাশি বৈচিত্র্য আনতে হবে রফতানি পণ্যে, যোগান দিতে হবে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ও পরিসংখ্যানে। এখন আমরা পাচ্ছি দুটো কিস্তি একসাথে $1.3 বিলিয়ন, এটা ইতিবাচক। এবং এটা না পেলে কিন্তু আমরা অন্যান্য যেসব বাজেটারি সাপোর্ট ইত্যাদি ওয়ার্ল্ড ব্যাংক, ADB এগুলো থেকে পাওয়ার আমাদের যেগুলো সম্ভাবনা ছিল সেটাও কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হতো। সুতরাং এখানে এটা কেবলমাত্র $1.3 বিলিয়ন না, এটা অন্যান্য যেসব আমাদের ঋণ পাওয়ার কথা, বাজেট সাহায্য পাওয়ার কথা, সেটার প্রেক্ষিতে এটা ইতিবাচক। বোরোর ভরা মৌসুমেও হিলিতে বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। অভিযোগ উঠেছে সিন্ডিকেট করে দাম বাড়ানোর। এদিকে বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। সিলগালা করা হয়েছে 3টি গুদামকে। বাজারে সরবরাহের কোনো কমতি নেই, তারপরও বাড়তি সব ধরনের চালের দাম। কেজি প্রতি বেড়েছে 4 থেকে 5 টাকার মতো। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে প্রতিমণ কাঁচা ধান 1100 থেকে 1200 টাকায় বিক্রি হলেও এখন শুকনো ধান বিক্রি হচ্ছে 1400 থেকে 1600 টাকা দরে। দোকানীদের অভিযোগ, ধানের দাম বাড়ার অজুহাতে মিল মালিকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে। এই সিজনে এই সময় চালের বাজার বাড়ে না, হঠাৎই চালের বাজার একটু বেশি, আমরা কিনতেছেও বেশি, বেচতেছেও বেশি। ঈদের পর ধানের দাম বাড়ছে ঠিক আছে, সেই ধানের চাল তখন তৈরি করে নিত, সেই ধান তো স্টক করে রেখে দিতে। তাহলে এইভাবে যদি বাজার বাড়ে তাহলে নিম্নবিত্ত মানুষরা কী করবে? মিরাল্লা বলতেছে ধানের দাম আগের তুলনায় অনেক বেশি দাম আমাদের কিনতে হচ্ছে, সেই জন্যই দেখা যাচ্ছে চালটা একটু বাড়তি দাম পড়ে যাচ্ছে। মোটা জাতের স্বর্ণা চাল 52 টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে 56 টাকা। 28 চাল 56 থেকে বেড়ে 58 টাকা। চিকন জাতের মিনিকেট চাল 66 থেকে বেড়ে 72 টাকা। ভরা মৌসুমেও চালের এই বাড়তি দরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। 54 টাকা তো কেনার মতন আমাদের সমর্থন নাই, 50 টাকা করে চাল, এটাই কোনো কেনার মতন সমর্থন হচ্ছে না। 5 কেজি চাল নিলাম এখানে 20-30 টাকা বেশি, ইনকাম তত হচ্ছে না। এর আগে চাল নিয়ে গেলাম 70 টাকা, আজকে আসে 72 টাকা। এভাবে চালের দাম বাড়লে তো আমাদের ক্ষতি। বুধবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে সাথে নিয়ে স্থানীয় গুদামে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এ সময় মেয়াদ উত্তীর্ণ আমদানিকৃত চাল, মসুর ডাল এবং ধান মজুদের দায়ে 3টি গুদাম সিলগালা করা হয়। ভবিষ্যতে এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। আমদানিকৃত চাল এবং আমদানিকৃত ডাল মেয়াদের যে সময়সীমা আছে সেটার বাইরে মজুত করা হচ্ছে, এবং একই সাথে ধান এখানে মজুত করার কথাই না, সেটা অবৈধভাবে মজুত করা হচ্ছে। তো আমরা আইন অনুযায়ী যে সিলগালা করা সেটা করেছি। চালে আমরা মজুত পেয়েছি এখানে মেয়াদ উত্তীর্ণ মজুত হচ্ছে 271 মেট্রিক টন। ধান পেয়েছি হলো আমরা 1933 মেট্রিক টন, প্রায় 2000 মেট্রিক টন। ধানের যে মজুত আমরা পেয়েছি 1900 সামথিং, যেটা এইটা হচ্ছে আপনার কোনো প্রকার ডকুমেন্ট তারা দেখাতে পারেনি, মজুদের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
চালের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। বাজার থেকে হারিয়ে যাচ্ছে হাওর আর বিলের মাছ, দাপট চাষের জাতের, কিন্তু তাতেও গুনতে হবে বাড়তি দর। ব্যবসায়ীরা জানিয়েছেন মাত্রই জলাশয়ে চাষের মাছের নতুন মৌসুম শুরু হয়েছে, সেসব বড় হয়ে বাজারে আসলেই দাম কমবে। এদিকে আগুনের হলকা ছোটাচ্ছে ইলিশের বাজার, 7 দিনেই কেজিতে দর বেড়েছে প্রায় 300 টাকা। আরও জানাচ্ছেন সহকর্মীরা। মাছের বাজারে চিত্র প্রতি সপ্তাহেই যেন খুব বড় পরিসরে বদলে যাচ্ছে। এই কথা বলছি কেননা গত সপ্তাহে যখন আমরা মাছ বাজারের খবর নিয়েছিলাম, বিভিন্ন চাষের এবং নদীর মাছের যেই দাম ছিল, সেই প্রতিটি মাছের দাম এই সপ্তাহে এসে কেজিতে অন্তত 20 থেকে 30 টাকা করে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি বেড়েছে। 200 টাকা কেজির নিচে কোনো মাছ নেই। এমনকি পাঙাশ বা তেলাপিয়া, যেটা নিম্নবিত্ত মধ্যবিত্তের বেশ বড় ভরসার জায়গা, সেটিও এখন এর চেয়ে নিচে পাওয়া যাচ্ছে না। অন্যান্য মাছের কথা যদি বলি, রুই মাছ মাঝারি আকারের হলে সেটির দাম 300 টাকা ছাড়িয়ে যাচ্ছে। কাতলের ক্ষেত্রে একই অবস্থা। এর বাইরে ছোট ছোট মেছর মাছ রয়েছে, কই মাছ, পোয়া মাছ, এই মাছগুলোর দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 200 থেকে 250 টাকা কেজির ভিতরে ওঠানামা করছে। কালে বিলে পুকুরে মনে করে যারা চাষ করে, এই যে বড় উঠে গেছে, গান পানি হইব, পানি হলে মনে চাষ করবো, আর মাঝখানে মনে করে মাছের দামটা একটু কমে দেবে। সাধারণ ক্রেতারা একটু অসুবিধা হইলো, স্যাক্রিফাইস আর কি একটু 10-20 টাকা বাড়ায় কিন্তু হইতাছে। আগের চাইতে তুলনামূলক আরতে পাইকারি আরতে দাম বেশি। একজন নিম্নবিত্ত শ্রমিকের 15 দিনের আয় অথবা বিদ্যুতের যে বিল আসে সাধারণত মধ্যবিত্তের বাসায়, সেই টাকা দিয়ে আপনি 1 কেজি ইলিশ কিনতে পারবেন কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে, কেননা বাজারে আবার দাম বেড়ে গিয়েছে। আমরা বিভিন্ন আড়তে শুনতে পাচ্ছি যে প্রচুর ইলিশ ধরা পড়ছে, এবার আর কোনো সংকট হবে না, কিন্তু আমরা যখন রাজধানীর কারওয়ান বাজারের এই খুচরা বাজারে আসি, তখন এসে কিন্তু উল্টো কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, যেই পরিমাণ মাছ পাওয়ার কথা এই পরিমাণ পায় না। এবারে আমরা বিলের মাছের খবর জানতে চলে যাচ্ছি পাবনায় আমাদের সহকর্মী কলির তালুকদারের কাছে। এখন যে মৌসুম চলছে, বিলের যে মাছ সেটি এখনো বাজারে ওঠেনি। সেই বিলের মাছ এর স্বাদ গ্রহণ করতে হলে এখনো 2 থেকে 2.5 মাস দেরি করতে হবে। নিষিদ্ধ চাইনা দুয়ারি যে জাল রয়েছে, সেই জাল ব্যবহারের ফলে পোনা মাছ থেকে শুরু করে সব মাছ আস্তে আস্তে নিধন হয়ে যাচ্ছে, যে কারণে এখন কিন্তু সেই বিলেও আর আগেকার মতো মাছ পাওয়া যাচ্ছে না। বিলেতে পানি না ঢোকা পর্যন্ত বিলে মাছের আমদানি হবে না। ট্যাংরা 520 টাকা, 550 টাকা কেজি, পাবদা 480 টাকা। চাষ করা মাছ এবং নদীর মাছের দাম নিয়েও রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। বাজারে যত মাছ অধিকাংশই চাষের, সময় অনুযায়ী যে দাম নিয়ন্ত্রণ করা দরকার। মোটামুটি লেভেল আছে, একেবারে যে বেশি দাম বা বেশি কম তা বোঝা যাচ্ছে না এখন। হাওড় অঞ্চলের মাছের খবর জানতে মৌলভীবাজারের সহকর্মী আহমদ আফরোজের কাছে যাচ্ছি। ধন্যবাদ। মৌলভীবাজারের যে 6টি হাওর আছে, এর মধ্যে মাছের উৎপাদন সবচেয়ে বেশি হয়ে থাকে হাকালুকি হাওর, কাউয়াদিঘি হাওর এবং হাইল হাওরে। মৌসুমের শুরুতে কিন্তু বৃষ্টিপাত কম ছিল এবং যার কারণে হাওরে যে প্রবাহ থাকার কথা সেই প্রবাহ হয়নি, এবং যার কারণে যে মাছের যে স্বাভাবিক যে প্রজনন এবং বৃদ্ধি সেটি কিন্তু হয়নি, যার কারণে হাওরে আবার মাছের উৎপাদন খুবই কম। হাওরের মাছ নাই, একমাত্র চাহিদা পাঙ্গাস, তেলাপিয়া, কই মাছ, ও 3-4 মাছ বর্তমানে বাজার চলে। আরও তো মাছ দামে কিনে মাঝে দামে বেচা লাগে, এর কারণে কাস্টমারের মনে করে দাম। ক্রেতারা যেটি বলছেন যে বাজারে মাছের যে দাম তুলনামূলকভাবে অনেকটা বেশি, কারণ এই সময়ে মাছের উৎপাদন কম হওয়ার কারণেই মাছের দামটা বেশি হয়ে থাকে। ফিশারি ছাড়া কোনো মাছই নাই, বুঝছেন? আমরা এই 4টা হলাই পুকুরিত তো দেই নিয়া খানি। বড় মাছের দিকে একটু দাম বেশি আছে, আর ছোট মাছ অবশ্যই কিছুটা নিয়মতেই আছে। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। আয়কর বিভাগ সহ সরকারি বিভিন্ন দপ্তরে আন্দোলনের নামে যারা নৈরাজ্য করে তারা বিএনপির কেউই নয়। বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারী সুবিধাবাদী গোষ্ঠী ও চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রিজভী আহমেদ জানিয়েছেন, নিজেদের ফায়দা লোটার জন্য অনেকে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে, যেসব বিষয়ে দলের হাইকমান্ড থেকে কোনো নির্দেশনাই নেই। রিজভী বলেন, সাবেক সিসি হাবিবুল আউয়ালের ডামি নির্বাচনের ফলেই অবৈধ দুঃশাসন ও অবৈধ আইনের কবলে পড়েছিল দেশ। ডাকাতরা দখল করেছিল রাষ্ট্র ক্ষমতা। ফ্যাসিবাদী আমল যেন আর দেশে ফিরে না আসে, সেই প্রত্যাশার কথাও বলেছেন রিজভী আহমেদ। আহ্বান জানিয়েছেন যৌক্তিক সময় নির্বাচন আয়োজনের। ইনকাম ট্যাক্স, এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন,
এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন, এটা কেন? তাকে কে দায়িত্ব যে আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না? বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা মানে সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশের আগামীর রাজনীতি যেন স্বচ্ছ ও সুন্দর হয় এবং নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম যেন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মৌলভীবাজারে জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি। এরপর তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দলের নেতারা নিজেদের বক্তব্য যেরকম বলেন সেভাবে দলীয় স্বার্থের উঠে যেন দেশ ও জাতির স্বার্থ দেখতে পারেন। এ সময় জেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে পারেনি অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বলেছেন, ক্ষমতায় থাকলেও বর্তমান সরকারের কোনো কর্তৃত্ব নেই। সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে কর্মসূচি বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। মঞ্জু বলেন, অনেক দলই ভাবছে দেশের চলমান অস্থিরতা নির্বাচনের মাধ্যমে সমাধান করা সম্ভব, তবে এমন ভাবনার বাস্তবতায় যৌক্তিকতা নেই। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিবদ্ধ না হলে দেশের স্থিতিশীলতা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচিও ঘোষণা করা হয় দলটির পক্ষ থেকে, যার মাঝে রয়েছে আলোচনা সভা, জিয়ারত, স্মারকলিপি প্রদান এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের মতো কর্মসূচিও। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা আছে। আমরা বলেছি যে এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে গণ অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে পারে নাই। এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে ক্ষমতায় বসেছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কর্তৃত্ব নাই। পুলিশের সামনে নানা অনাচার অঘটন ঘটছে, এখনো চাঁদাবাজি হচ্ছে, এখনো নানা দখল সত্ত্ব হচ্ছে। ৮ জুলাই নতুন বাংলাদেশ দিবস বাতিল করা না হলে সেদিন জুলাই বেহাত দিবস পালন ও জুলাই সনদের দাবিতে ১ জুলাই লাল মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। বলেন, ৩০ কার্যদিবস ঘোষিত সময় শেষ হয়ে যাওয়ার পরও জুলাই সনদ দেয়া হয়নি। ১ জুলাই জুলাই সনদ আদায়ে শাহবাগে থেকে মানিক মিয়া অ্যাভিনিউ লাল মার্চ করবে ইনকিলাব মঞ্চ। এতে জুলাই শহীদ পরিবার ও আহতদের অংশগ্রহণ করবে। দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখারও ঘোষণা দিয়েছেন তিনি। বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়, এই সরকারকে প্রথম ও প্রধান গুরুত্ব দিতে হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের। এছাড়া ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস না করে সেটি সার্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণা করারও দাবি জানিয়েছেন তারা। আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস, এটা ৮ই আগস্ট আপনি করতে পারবেন না। আমরা বরং আজকে ডাক দিচ্ছি, যদি সরকার অনড় থাকে ৮ই আগস্টের নতুন বাংলাদেশ দিবস করবে, তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বেহাত দিবস পালন করবে। প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণের সব না হোক স্থানীয় সরকারের অন্তত সিটি কর্পোরেশন, উপজেলা বা পৌরসভা নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত, এমনটা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় একথা বলেছেন তিনি। নূর বলেন, এই সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা স্থানীয় সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত। জানান, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। গণহত্যার বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দিকে যেতে হবে, এমন মন্তব্য করেছেন নূর। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটা হওয়া দরকার, কারণ এখন এই প্রশাসন রাতে ব্যালট বাক্স ভরে না দিনের বেলায় বিরোধী দল ধরেন ভিন্ন মতের লোকজনকে কেন্দ্র ছাড়া করে নির্দিষ্ট দলের লোকের পক্ষে সিল মারে, সেটা তো আমরা বুঝতেছি না। স্থানীয় নির্বাচন হলে অন্তত এটা একটা বোঝা যেত।
নিউমোরিং টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার রাষ্ট্রীয় দায়িত্বে পরিচালনা ও রাখাইন করিডোর উদ্যোগ বন্ধের দাবিতে ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ করছে বিভিন্ন বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই রোড মার্চ শুরু করেন তারা। এ সময় ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে আসেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। রোড মার্চ পূর্ব সমাবেশে নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে দেওয়ার সুযোগ নেই। যে কোনো মূল্যে জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বক্তারা বলেন, রাখাইনে করিডোর দেওয়ার উদ্যোগ দেশের সার্বভৌমত্বের উপর হুমকি। দেশের সার্বভৌমত্বের উপর যে কোনো ধরনের হুমকি প্রতিহতের ঘোষণা দেন তারা। বিগত সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার বন্দরকে ইজারা দেওয়া সহ যে কাজ করতে চাইছেন তার থেকে তারা পিছু হটবে। যদি সরকার এই দায়িত্ব পালন না করে আগামীকাল সমাপনী সমাবেশ থেকে আমরা ঘোষণা পাঠের সাথে সাথে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। মানিকগঞ্জে ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্থা ও মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সাভারের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত 23 জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘিওর বাস স্ট্যান্ড এলাকায় মানিক কম্পিউটার ও ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারীর দাড়ি ধরে হেনস্থা এবং মারধর করে নাসিম। এই ঘটনায় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। এদিকে হেনস্থা ও মারধরের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন নাসিম। ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট। সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে উড্ডয়নের পরপরই ইঞ্জিনের ত্রুটির কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। বিমানটি বাংলাদেশ সময় সকাল 8টা 38 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। উড্ডয়নের পরপরই প্রায় 2500 ফুট উচ্চতায় পৌঁছলে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার বিষয়টি ফ্লাইট নিয়ন্ত্রণ কক্ষকে জানান এবং দ্রুত ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় 8টা 59 সম্পূর্ণ নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে এবং বে 14 নম্বরে পার্ক করা হয়। এই ফ্লাইটে মোট 154 জন যাত্রী এবং 7 জন ক্রু সদস্য ছিলেন। তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়েছে যে বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে ও সুস্থ রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসাধ্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইরানে চালানো অভিযানে ইসরায়েলের সকল লক্ষ্য অর্জন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 12 দিনের যুদ্ধে বিজয়ী তেহরান, এমন দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ক্ষয়ক্ষতির মাত্রা তীব্র হলেও শেষ পর্যন্ত টিকে থাকবে ইরান, এমনটাও বলেছেন গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম। এর আগে তেল আবিবের সাথে যুদ্ধ শুরুর পর তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় হিজবুল্লাহ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথমবারের মতো কথা বলেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। বৃহস্পতিবার অজ্ঞাত স্থান থেকে ধারণকৃত নাইম কাশেমের ভাষণ টেলিভিশনে প্রচার করে গোষ্ঠীটি। ইরানের সাথে 12 দিনব্যাপী যুদ্ধে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ভিডিও বার্তায় এমনটাই দাবি করেন হিজবুল্লাহ প্রধান। বলা হয় 3 লক্ষ্যের কোনোটি পূরণ করতে পারেনি তেল আবিব। ইরানে ইসরায়েলের চালানো আগ্রাসনের 3টি লক্ষ্য ছিল। প্রথমত, পরমাণু কর্মসূচি টার্গেট করা এবং নিশ্চিহ্ন করা। দ্বিতীয়ত, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। আর সর্বশেষটি হলো সরকার ব্যবস্থার পরিবর্তন। আলহামদুলিল্লাহ, তাদের 3টি উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে। হিজবুল্লাহর দাবি, এই যুদ্ধে বিজয়ের মুকুট উঠেছে ইরানের মাথায়, আর যুদ্ধবিরতি তারই ইঙ্গিত। 12 দিনে ইরান বিজয়ী হয়েছে। যুদ্ধবিরতি অবশ্যই ইরানের স্বার্থ, কারণ এটি তাদের বিরুদ্ধে আগ্রাসনের অবসান ঘটিয়েছে। এই যুদ্ধবিরতি ইসরায়েলি আগ্রাসনের উদ্দেশ্যের ব্যর্থতারই ঘোষণা। ইসরায়েল চাওয়া সত্ত্বেও ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে পারেনি বলে দাবি করেন নাইম কাশেম। দাবি, তীব্রতর ক্ষয়ক্ষতির পরও টিকে থাকবে তেহরান। ইরান টিকে আছে এবং থাকবে। ক্ষয়ক্ষতি যতই তীব্র হোক না কেন, শেষ পর্যন্ত তাদের জ্ঞান, ইচ্ছাশক্তি এবং সংকল্প আছে। তাই ইসরায়েল শান্তিপূর্ণ কর্মসূচি বন্ধ করাতে পারেনি। দ্বিতীয়ত, তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আঘাত করতে চেয়েছিল। কেন? কারণ এটা ছিল ইরানের প্রতিরক্ষার উপায়। কয়েকদিন আগে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় হিজবুল্লাহ। ইরানের প্রক্সি গ্রুপগুলোর মধ্যে অন্যতম ভাবা হয়ে থাকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে। অনিক রহমান, যমুনা নিউজ।